কাল থেকে শুরু স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান। ঢাকায় প্রাথমিকভাবে প্রস্তুত ৮টি কেন্দ্র, প্রতিদিন দেয়া হবে ৫,০০০ ডোজ। আফটার ভ্যাকসিনেশন তারা কোথায় বসবে, বিফোর ভ্যাকসিনেশন তারা কোথায় ওয়েট করবে, সবকিছু প্রস্তুতি সম্পন্ন। যারা রেজিস্ট্রেশন করতে পেরেছে ফার্স্ট ফেজে তারা ভ্যাকসিন নিয়ে নেবে। আশা করব যে অভিভাবকদের আমরা সব রকমের সহযোগিতা পাবো, যেন এই টিকাদান কেন্দ্রগুলোতে অযথা কোনো ভিড় না হয়। ভ্যাকসিন পায়নি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থী, এখনো কার্যক্রম অনলাইনে। ফোকাসটা এখন পর্যন্ত আমরা দেখেছি যে পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক। আমাদের অন ক্যাম্পাস যদি টিকার ব্যবস্থা করা হয়, আমাদের যারা এখনো বাকি আছে তারা পাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের লকার থেকে নথি গায়েব, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৬ কর্মচারী। সচিবালয়ে সিআইডি ক্রাইম সিন ইউনিট, তদন্ত কমিটি গঠন। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু তহবিলের কার্যক্রম বাস্তবায়ন সহ তুলে ধরবেন ৩ দফা প্রস্তাবনা। এবং নিষিদ্ধ হলেও হাজারেরও ওপর পলিথিন কারখানা পুরান ঢাকায়। রাতের আধারে ছড়িয়ে যায় সারা দেশে, জড়িত পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা, অভিযোগ সংশ্লিষ্টদের। কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান। 12টি কেন্দ্রে টিকা দেওয়ার কথা থাকলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন 8টি কেন্দ্রে চলবে এ টিকাদান কার্যক্রম। আর শিক্ষা প্রতিষ্ঠানের হিসেবে নির্ধারিত হয়েছে কেন্দ্র। প্রতিদিন একটি কেন্দ্র থেকে ৫,০০০ ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য বিভাগের। উৎসবের আমেজে চলছে প্রস্তুতি। করোনার ধাক্কা সামলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যেতেই এই আয়োজন। সরকারের এবারের পরিকল্পনা 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা। আর সেই লক্ষ্যে সোমবার থেকেই টিকা দেয়া শুরু হবে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে 12টি শিক্ষা প্রতিষ্ঠানে হবে এই কার্যক্রম। এক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানই হবে তার ঠিকানা, আর সেই অনুসারেই নির্ধারণ করা হবে কেন্দ্র। একটি কেন্দ্রে আশেপাশের নির্ধারিত 2 থেকে 5টি থানার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা টিকা নিতে পারবেন। 5,000 শিক্ষার্থীর টিকা মজুদ থাকবে প্রতিটি কেন্দ্রে। বাচ্চাদের ওয়েটিং জোন রেডি, আফটার ভ্যাকসিনেশন তারা কোথায় বসবে, বিফোর ভ্যাকসিনেশন তারা কোথায় ওয়েট করবে, সবকিছু যেমন এবং সবকিছু প্রস্তুতি সম্পন্ন। কারো বাসা যদি পুরান ঢাকায় হয়, মানে দক্ষিণে, কিন্তু তার সেন্টার হবে স্কলাস্টিকার যে কোড উত্তর সিটি কর্পোরেশন, সেটা দিয়ে। কেন্দ্রে ওয়েটিং রুম, বুথ থেকে শুরু করে তৈরি হয়েছে আইসোলেশন রুম। পাশাপাশি চলবে শিক্ষা কার্যক্রমও। যারা রেজিস্ট্রেশন করতে পেরেছে ফার্স্ট ফেজে তারা ভ্যাকসিন নিয়ে নেবে। স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করানো এবং টিকা গ্রহণ করার পরে ওয়েটিংয়ে থাকবে। 1 নভেম্বর একটি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হবে আনুষ্ঠানিকতা। পরদিন থেকে রাজধানীর 12টি কেন্দ্রে দেয়ার তথ্য স্বাস্থ্য অধিদপ্তর জানালেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন 8টি কেন্দ্রের কথা। একটি টিকা কেন্দ্রে কাল শুরু হচ্ছে, তারপরে আমরা আমাদের 8টি কেন্দ্র এখন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, সেগুলোতে চলবে। এই কর্মসূচিতে সবাইকে দেয়া হবে ফাইজারের টিকা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গত 12 সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এখনও সিদ্ধান্তে আসতে পারেনি বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। অনলাইনেই চলছে তাদের ক্লাস। কর্তৃপক্ষ বলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থী এখনও করোনা ভ্যাকসিনের আওতায় আসেননি। তাই কবে থেকে সশরীরে ক্লাস শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। হাসিবুল হাসানের রিপোর্ট। অতিমারি করোনায় থমকে যাওয়া শিক্ষাজীবন প্রাণ পেয়েও যেন পাচ্ছে না। অর্ধেকের বেশি শিক্ষার্থীকে টিকার আওতায় এনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সশরীরে ক্লাস নেওয়া শুরু করলেও পিছিয়ে প্রাইভেটের শিক্ষার্থীরা। টিকার আওতায় এনে ক্যাম্পাসে ক্লাস করার সুযোগ করে দেওয়া হোক। অনেকে কিন্তু টিকার আওতায় চলে এসেছে, তাদের নিয়ে অবশ্যই ক্লাসটা শুরু করা উচিত। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলছেন বেশিরভাগ শিক্ষার্থী এখনো টিকা পাননি। সবার স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে এখনো অনলাইন ক্লাসের উপর নির্ভরশীল তারা। চেষ্টা করা হচ্ছিল যে স্পেশাল টিকা প্রাইভেট ইউনিভার্সিটি 104টা
প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জ করার, কিন্তু ফোকাসটা এখন পর্যন্ত আমরা দেখেছি যে পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক। তো আমাদেরও অন ক্যাম্পাস যদি টিকার ব্যবস্থা করা হয়, আমাদের যারা এখনও বাকি আছে তারা পাবে। আমরা ইউজিসির চাহিদা অনুযায়ী তাদের কাছে আমাদের স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দাবি, দেশের প্রায় 70টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস হচ্ছে। আগে যেমন শুধু তাদের ক্লাস ছিল অনলাইন বেস, কিন্তু এখন কিন্তু সামনাসামনি তারা ক্লাস হচ্ছে এবং আমাদের কর্তৃপক্ষ 2-4টি ইউনিভার্সিটি সারপ্রাইজ ভিজিটও করেছে। ইউজিসির তথ্য মতে দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী 42 লাখ। প্রথম ডোজ টিকা নিয়েছেন 15 লাখ আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন প্রায় 3 লাখ। টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় 27 লাখ। সেই হিসাবে এখনও প্রায় 15 লাখের বেশি শিক্ষার্থী টিকা নিবন্ধনের আওতায় আসেনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যেককেই কোভিড-19-এর কমপক্ষে 1 ডোজ টিকা না পাওয়া পর্যন্ত কিংবা টিকা নেওয়ার জন্য নিবন্ধিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সশরীরে ক্লাস শুরু করা যাবে না। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের লকার থেকে গুরুত্বপূর্ণ 17টি নথি গায়েবের ঘটনা তদন্তে নেমেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এরই মধ্যে আলামতও সংগ্রহ করা হয়েছে। আর এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 6 জনকে নেওয়া হয়েছে সিআইডির হেফাজতে। এ ঘটনায় 4 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। করোনাকালে নানা কাণ্ডে আলোচিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবার ঘটল তুগলকি কাণ্ড। রাতের অন্ধকারে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে গায়েব হয়ে গেছে 17টি গুরুত্বপূর্ণ নথি। নিচতলার 29 নম্বর কক্ষে বুধবার রাতে ঘটে এই ঘটনা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হলে রোববার সকাল থেকে তদন্তে নামে সিআইডি। সংস্থাটির ক্রাইম সিন ইউনিট 29 নম্বর কক্ষের প্রতিটি অংশে তল্লাশি চালায়। বুধবার রাতে এই 29 নম্বর কক্ষের এই লকারটিতে ফাইলগুলো রেখে যান কম্পিউটার অপারেটর জোসেফ। বৃহস্পতিবার সকালে তিনি যখন আসেন তখন লকারটি তালাবন্ধ পাওয়া যায়, কিন্তু ভিতরে ফাইলগুলো পাওয়া যায় না। এবং এই লকারটির আরেকটি চাবি থাকে এখানকার কম্পিউটার অপারেটর আয়েশা আক্তারের কাছেও। ডাক ফাইলটা ফাইল ক্যাবিনেটে রাখছে, তো তখন দেখে যে আপনার ফাইল যে কটা ছিল সবই ছিল 17টা। তো বৃহস্পতিবার সে হলো আপনার সকাল 9টায় আসে, 12টার সময় এসে একটা পত্র নিষ্পত্তির জন্য ফাইল ক্যাবিনেটটা খোলার পর দেখা যায় ফাইলটা নাই, 17টা ফাইলই নেই। বিভিন্ন শাখার লোক এখানে বসে। এর আগে হলো একটা ফাইল হারিয়েছিল আপনার, সেটা হলো আপনার লকডাউনের 8 তারিখে, আগস্ট মাসে 8 তারিখে। সিআইডি প্রাথমিক তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে। তবে এই ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি বলে জানান তারা। গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। এখানে কোনো মামলা হয়নি, একটা ঘটনা ঘটেছে, জিডিও হয়েছে। আমরা ছায়া তদন্তের অংশ হিসাবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি। জিজ্ঞাসাবাদ করব, তদন্ত যেটা আর কি তদন্তের একটা অংশ করব। পরবর্তীতে হয়তো আমরা আপনাদের আরো 12 ডিটেলস বলতে পারবো। আমরা অলরেডি একটা তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি অতিরিক্ত সচিবের নেতৃত্বে। সেই কমিটিও তারা কাজ শুরু করেছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এ বিষয়ে একটা তথ্য আমরা জানতে পারবো। জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে 6 কর্মচারীকে নিয়ে যায় সিআইডি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নির্দেশনা থাকার পরও সিসি ক্যামেরা না লাগানোর কারণে নোয়াখালীতে মন্দির ও পূজা মণ্ডপে সহিংসতার ঘটনাস্থলের কোনো ফুটেজ পুলিশের হাতে নেই। আর এতে মামলার তদন্তে পুলিশ এখন পুরোটাই তথ্য নির্ভর হয়ে পড়েছে। একই সঙ্গে সামাজিক মাধ্যমের ভিডিওই তাদের ভরসা। সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে নোয়াখালী থেকে জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্না রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরুর আগেই নোয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ে পূজার প্রস্তুতি সভাগুলোতে মন্দির ও পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয় পূজা উদযাপন কমিটিগুলোকে। অথচ গত 15 অক্টোবর নোয়াখালী চৌমুহনী পৌরসভা এলাকায় হামলার শিকার 12টি মন্দির ও পূজা মণ্ডপের মধ্যে 9টিতেই সিসি ক্যামেরা ছিল না। রাধা মাধব জিওর মন্দির ও রাম ঠাকুর আশ্রম মন্দিরের সিসি ক্যামেরা মনিটর ভাঙচুর করে ডিবিআর লুটে নেয় হামলাকারীরা। একমাত্র হাজিপুর মণ্ডলপাড়া ত্রিনয়নী পূজা মণ্ডপের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করতে পেরেছে পুলিশ। সবাই মিলেমিশে আমরা চলাফেরা করি, আমরা সবাই মিলেমিশে আমরা ঈদ করি। অতএব এখানে এত কিছু না হওয়ার সম্ভাবনা বেশি বিধায় এই মাথাতে কাজ করেছে, তা লাগাবো না। আমরা এইটা সুন্দরভাবে অন্যান্য বর্ষের মতো গোয়েন্দা সংস্থার থেকে আমরা তথ্য নিচ্ছি, পাবলিকের কাছে তথ্য নিচ্ছি, সাংবাদিক সোশ্যাল যারা মিডিয়াতে কাজ করে তাদের কাছে তথ্য নিচ্ছি। এখন সবাই তো আমাদেরকে তথ্য দিচ্ছে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে তথ্যগুলো যাচাই করা এবং সঠিক কারণ উদ্ঘাটন করা। এই কারণগুলো উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
সাম্প্রদায়িক সহিংসতা কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে যাবে না বিএনপি। গণতন্ত্রের যে স্পেস, যে পরিসরটা পাওয়া যায় সেটাকে একেবারেই সংকুচিত করে ফেলছে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এখানে একটা রাজনীতিকীকরণের প্রক্রিয়া শুরু করেছে। দুর্গা উৎসবকে কেন্দ্র করে যে আপনার সারা দেশে তারা প্রায় 10,000 লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এটা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দিয়েছে। সহিংসতা সৃষ্টি করছে তারা এবং তাদের লোকজন এবং তাদের পুলিশ, সেইখানে তারা মামলা দিচ্ছে বিএনপির নামে। আমরা স্পষ্ট করে বলছি যে একটা নির্বাচনকালীন সময়ে একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এদিকে আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি অপরাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির কর্মসূচির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি নিজেদের বদলাতে না পারলে জনগণ তাদের চিরতরে প্রত্যাখ্যান করবে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অবস্থাই আসলে শ্বাসরুদ্ধকর। একদিকে নির্বাচন ও আন্দোলনে ব্যর্থতা, অপরদিকে কর্মী সমর্থকদের হতাশা, সব মিলিয়ে বিএনপির রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। তারা অতি রাজনীতি করতে গিয়ে গভীর খাদে পড়েছে, যা থেকে উঠতে পারছে না। বিএনপির হঠকারী রাজনীতি এবং ধর্মান্ধ ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে আজ কঠিন সময়ের মুখোমুখি করেছে। বিএনপির অপরাজনীতি, বিএনপি যদি নিজেদের বদলাতে না পারে, নিজেদের মধ্যে পরিবর্তন না আনতে পারে, তাহলে ইতিহাসে রাস্তা ঘুরে তাদের নিক্ষিপ্ত হতে হবে মুসলিম লীগের মতো। এদিকে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে চলচ্চিত্র শিল্পীদের বেশ কয়েকটি সংগঠন। দুপুরে কারওয়ান বাজারের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মূল গেইটের সামনে জড়ো হন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক সমিতি সহ সংগঠনের অনেকেই। এ সময় মানববন্ধন থেকে সারা দেশে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে দেশের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জবাব দেয়া হবে বলেও জানান তারা। সময় কিন্তু আমরা চলচ্চিত্র শিল্পের মানুষেরা, হিরো হিরোইন, নায়ক নায়িকারা মিলে, পরিচালকরা মিলে, সবাই মিলে কিন্তু আমরা একসাথে প্রতিবাদ করেছি এবং আজকেও আমাদের প্রতিবাদ। দেশের বিরুদ্ধে একটা চক্রান্ত, এটা রুখতে হবে। প্রতিটি ধর্মের মানুষ আমরা যেন এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে চাই। সর্বধর্মের সর্বলোকের সাথে আমরা একসাথে মিলেমিশে বঙ্গবন্ধুর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মুসলিমেও 2-4 জন যারা সম্প্রীতি নষ্ট করতে চায়, যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে আমাদের সম্প্রীতি নষ্ট করতে চায়, আমরা সেটার ঘোর বিরুদ্ধে। জলবায়ু শীর্ষ সম্মেলন COP26 সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে 2 সপ্তাহের সফরে ইউরোপ গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে যোগ দেবেন তিনি। এছাড়াও সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ও ফ্রান্সে যাবেন সরকারি সফরে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে VVIP ফ্লাইটে গ্লাসগোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। মহামারী করোনার বাধা পেরিয়ে নিউ নরমাল বাস্তবতায় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সফরের পর এবার 2 সপ্তাহের রাষ্ট্রীয় সফরে ইউরোপের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডের গ্লাসগোতে এবারের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন COP26-এর মূল আয়োজনে যোগ দিতে রোববার সকালে ঢাকা থেকে রওনা হলেন সরকার প্রধান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের VVIP টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যসহ 3 বাহিনী প্রধান এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা। সফরসূচি অনুযায়ী এবারের যাত্রায় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব ছাড়াও ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ার হিসেবেও জলবায়ুর ক্ষতির মুখে থাকা ভুক্তভোগী দেশগুলোর পরিস্থিতি তুলে ধরবেন। সোমবার COP26-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণ দেবেন তিনি।
3 থেকে 9 নভেম্বর পর্যন্ত লন্ডন এবং 9 থেকে 13 নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ফ্রান্সের প্যারিস সফর করবেন। এই সফরে ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও থাকবেন প্রধানমন্ত্রী। 14 নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিয়েকাণ্ডের মামলায় আত্মসমর্পণ করে বউ শাশুড়ি সহ জামিন পেলেন ক্রিকেটার নাসির হোসেন। তবে প্রত্যেককে দিতে হবে 10,000 টাকা বন্ড। সন্তোষ প্রকাশ করে নাসির বলেছেন, মামলা আইনিভাবেই মোকাবেলা করা হবে। আর বাদীপক্ষের আইনজীবী বলছেন, জামিন ঠেকাতে আপিল করার কথা। এক স্ত্রীর দাবিদার দুই স্বামী, দেশের ইতিহাসে এমন মামলা খুব একটা দেখা যায় না। ক্রিকেটার নাসির হোসেনের ক্ষেত্রে ঘটেছে এমন ঘটনা। সমন থাকায় রোববার সকালে স্ত্রী তামিমা সুলতানা তাম্মি, শাশুড়ি সুমি আক্তার সহ আদালতে হাজির হন ক্রিকেটার নাসির হোসেন। চান জামিন। 10,000 টাকা মুচলেকায় জামিন পান আসামিরা। জামিন পেয়ে ক্রিকেটার নাসির হোসেন কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বলেন, মামলা মোকাবেলা করা হবে আইনিভাবে। জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখার কথাও জানান তিনি। টেনশনে ছিলাম, তারপরে অবশ্যই ভালো লাগতেছে জামিন পেয়ে। আর শুধু এতটুকুই বলবো যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আর স্বপ্ন তো সবসময় দেখি ভাই, এখনো দেখি। ইনশাল্লাহ ভালো খেললে আবার ঢুকবো না। নাসিরের আইনজীবীর দাবি, তামিমা রাকিবের বিবাহ বিচ্ছেদ বৈধ উপায়েই হয়েছে। তালাকটা যদি কাজীর বালামে এন্ট্রি হয়ে থাকে, তাহলে এই তালাকটা যথাযথভাবে কার্যকর হয়েছে এবং বৈধভাবে এই তালাক হয়েছে। পরবর্তী যেহেতু তালাক বৈধ হয়ে থাকে, তাহলে দ্বিতীয় বিয়ে করতে কোনো আইনগত বাধা নেই। বাদীপক্ষের আইনজীবী জানান, তারা জামিন ঠেকাতে আপিল করবেন। চান দৃষ্টান্তমূলক শাস্তি। একটা অপরাধ হয়েছে, সেই অপরাধে বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, সেটা শাস্তির কথা উল্লেখ আছে। আমরা চাই শাস্তির মাধ্যমে, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। এবছরের ভালোবাসা দিবসে ধুমধাম করে কেবিন ক্রু তামিমাকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। তামিমাকে বৈধ বউ দাবি করে আদালতে মামলা করেন রাকিব। পিবিআর তদন্তে উঠে আসে, তামিমার সঙ্গে বৈধ উপায়ে বিয়ে হয়নি ক্রিকেটার নাসিরের। সব মিলিয়ে বিয়ে নিয়ে এমন দ্বন্দ্বের সমাধান কি, সেটি জানতেই অপেক্ষা করতে হবে মামলা নিষ্পত্তি পর্যন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির দফায় দফায় রিমান্ডে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের বিষয়ে 25 নভেম্বর রায় দেবেন হাইকোর্ট। শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায়ের এদিন ধার্য করেন। এর আগে পরিমণিকে 2 দফা রিমান্ডে দেওয়ার জন্য হাইকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চান 2 বিচারক। আর মামলার তদন্ত কর্মকর্তা বলেন, প্রথম দফার রিমান্ডে এলোমেলো তথ্য দেয়ায় দ্বিতীয় এবং তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয় এই চিত্রনায়িকাকে। 3 দফায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। মাদক মামলায় 27 দিন কারাগারে ছিলেন তিনি। বর্তমানে এই মামলায় জামিনে আছেন পরিমণি। তবে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিআইডি। বিয়ের পর স্ত্রীকে টাকার বিনিময়ে পাচার করে দেয় স্বামী। এছাড়াও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাধ্য করে অনৈতিক কাজে। রাজধানী কড়াইল থেকে আন্তর্জাতিক মানব পাচার চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। টার্গেট করে দরিদ্র সুন্দরী নারীদের, এরপর গড়ে তোলে প্রেমের সম্পর্ক, অতঃপর মৌখিক বিয়ে। মাত্র 28,000 টাকার বিনিময়ে নিজের স্বামী ভারতে পাচার করে দেয় স্ত্রীকে। বিয়ের পর অন্তরঙ্গ মুহূর্তের ছবি জোরপূর্বক ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বাধ্য করা হয় অনৈতিক কাজে। আন্তর্জাতিক মানব পাচার চক্রের 2 সদস্যকে রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে গ্রেফতারের পর এসব তথ্য জানায় র্যাব। দরিদ্র নারীদেরকে আরও বশীকরণের জন্য মৌখিকভাবে তারা বিয়ে পর্যন্ত করে। বিয়ের পর ভিকটিমদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি মোবাইলে ধারণ করে এবং পরবর্তীতে কোনো নারী যদি বিদেশে যেতে রাজি না হয়, সেক্ষেত্রে তারা ধারণকৃত ভিডিও এবং স্থির চিত্র সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাদেরকে বিদেশে যেতে বাধ্য করে। এছাড়া মুম্বাইয়ের বিভিন্ন ডান্স ক্লাবে নৃত্যশিল্পী হিসেবে কাজ দেওয়ার নাম করে এই চক্রটি পতিতালয়ে বিক্রি করত বাংলাদেশি নারীদের। চক্রের সক্রিয় সদস্য সুজন ও রমজানকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সব তথ্য। মোহাম্মদ সুজন শিকদার এই মানব পাচারকারী চক্রের মূল হোতা। ধৃত আসামি সুজন, রমজান এবং তাদের অন্যান্য সহযোগীরা পরস্পর যোগ সাজসে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশে নারী পাচার করে আসছিল। লোভনীয় ও আকর্ষণীয় বিভিন্ন পেশার কথা বলা হলেও তাদের বিক্রি করে দেওয়া হয় এবং জোরপূর্বক সম্পৃক্ত করা হয় ডিজে পার্টি সহ অনৈতিক কর্মকাণ্ডে। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত বলে জানায় র্যাব। পিছনে আমাদের
গোয়েন্দা কার্যক্রম চালু আছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ক্লিন ফিডের পর এবার কেবল অপারেটরদের ডিজিটালাইজেশন প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 30 নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের কেবল নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজড করতে হবে, আর পর্যায়ক্রমে অন্য বিভাগ ও জেলা শহরেও এ প্রক্রিয়া কার্যকর করা হবে। সচিবালয়ে অ্যাটকো ও কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 1 অক্টোবর থেকে বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনবিহীন সম্প্রচার নিশ্চিত করতে শুরুতে বিপাকে পড়লেও একসময় সরকারের আদেশ মেনে নিতে বাধ্য হয় কেবল অপারেটররা। এবার ঢাকা ও চট্টগ্রামের কেবল অপারেটিং সিস্টেম ডিজিটালাইজড করতে বৈঠকে বসে তথ্য মন্ত্রণালয়। টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে এই বৈঠকে যোগ দেন কেবল অপারেটরদের সংগঠনের নেতারাও। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় 30 নভেম্বরের পরে ঢাকা ও চট্টগ্রামের কেবল অপারেটিং সিস্টেম ডিজিটালাইজেশন করা হবে। 30 নভেম্বরের পর অর্থাৎ 1 ডিসেম্বর থেকে ঢাকা এবং চট্টগ্রাম শহরে সমস্ত কেবল নেটওয়ার্কের সিস্টেম ডিজিটালাইজড করতে হবে। আগামী 31 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে অন্যান্য মেট্রোপলিটন শহর, সকল বিভাগীয় শহর এবং কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়া, রাঙ্গামাটি, কক্সবাজার জেলা শহরে কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজেশন আওতায় আনতে হবে। এজন্য গ্রাহকদের সেটটপ বক্স দেওয়ার ব্যবস্থা করবে কেবল অপারেটররা। কিস্তিতে আদায় করা হবে এই বক্সের দাম। সেটির দাম 1200 থেকে 1500 টাকা বা আরও বেশিও হয় অনেক সময়। কেবল অপারেটররা সেটি সরবরাহ করবে, সেটি 12 কিংবা 30 কিস্তিতে তারা নেবেন। এটা গ্রাহকের সাথে ওনাদের বিষয়, কিভাবে নেবেন সেটা সরকার ঠিক করে দিবে না। ডিজিটালাইজেশন নিশ্চিত হলে বছরে প্রায় 2000 কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে বলে মনে করেন তথ্যমন্ত্রী। ডিজিটাল হেডেন বসানো হয়ে গেছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নিষিদ্ধ হলেও হাজারেরও ওপর পলিথিন কারখানা রয়েছে পুরান ঢাকায়। প্রতিদিন উৎপাদন হচ্ছে টনের পর টন। রাতের আধারেই আবার তা ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। কেবল তাই নয়, এসব কারখানা চালাতে যে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ ব্যবহার করা হয় তাও অবৈধ। স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে পুরান ঢাকার এখন পলিথিন সিন্ডিকেটের কবজায়। বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তার যোগসাজশেই চলছে এসব নিষিদ্ধ পলিথিন কারখানা। পাভেল আহমেদের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। নিষিদ্ধ পলিথিন, তবুও নিত্যদিন বাজারে বৈধতা দিয়েই ক্রেতার হাতে তুলে দিচ্ছেন বিক্রেতা। 19 বছর ধরে বাজারে দাপট পলিথিনের। উৎপাদন না করতে পারলে বাজারে ছড়াইব না। সফল যদি হইতো তাহলে তো থাকতোই না। পয়সা খায় কর্মকর্তারা, বুঝলেন না, সব তো ঘুষখোর। পুরান ঢাকা, ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই নগরীতে বাসা বেঁধেছে অবৈধ পলিথিনের। দিনের বেলা নীরব থাকা পুরান ঢাকা রাতের গভীরতার সাথে বাড়ে অলিগলির ব্যস্ততা। তথ্য বলছে পুরান ঢাকার ইসলামবাগ, চকবাজার, কামরাঙ্গীচর সহ বিভিন্ন এলাকায় কয়েক হাজার পলিথিন কারখানা গড়ে উঠেছে। দানা পরে এটাতে কি হবে? দানার পর পলি হবে। এসব নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট, যার সাথে জড়িত স্থানীয় প্রশাসন থেকে পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তা। এসব নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধানে গেলে বাধা দেয় কারখানা মালিক। পলিথিন হয় মানে ব্যাগ, কিচা এগুলো বানায়। কি কি কাজে লাগে আমরা তো সেটা জানি না, শুধু আমরা রিল বানাই এটাই। পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি। বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ অধিদপ্তর আর সরকার চাইলেই সম্ভব পরিবেশের জন্য ক্ষতি করে নিষিদ্ধ পলিথিন কারখানা বন্ধ করা। এটা কি টম এন্ড জেরির খেলা হচ্ছে নাকি? সে রেগুলেটর হিসেবে উৎপাদনকারীকে ধরতে পারবে না, এটা আবার কি ধরনের কথা হলো? অবশ্যই সে জানে, এবং সে যদি না জানে তাহলে সে এই উৎপাদনকারীরা কোথায় সাপ্লাই দেয় সেই সাপ্লাই চেনে গিয়ে আঘাত হানুক। আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে। আইন প্রায়োগিক করার জন্য সরকারকে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তথ্যমতে শুধু রাজধানীতে দিনে প্রায় 1.5 কোটি পলিথিন ব্যাগ জমা হচ্ছে। পলিথিন উৎপাদন থেকে বিপণন সব ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও এই পুরান ঢাকায় 24 ঘন্টা চলে এই নিষিদ্ধ পলিথিন উৎপাদন। আইনের চোখ ফাঁকি দিয়ে এসব প্রতিষ্ঠানগুলো চলছে দেদারসে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ভারতের ত্রিপুরায় জনসমাবেশে বিজেপি সরকারকে উৎখাতে ডাক দিয়েছে তৃণমূল। বিকেলে আগরতলায় রাজনৈতিক সমাবেশ করেন দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সমাবেশে গেরুয়া শিবির ছেড়ে আবারও তৃণমূলে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ত্রিপুরা,
294 আসনের পশ্চিমবঙ্গ হলেও ত্রিপুরা বিধানসভার আসন সংখ্যা 7টি। সবশেষ বিধানসভা নির্বাচনে জয় পেয়ে বামফ্রন্টকে হটিয়ে ক্ষমতায় বসে বিজেপি। এবার সেই বিজেপি সরকারকেই উৎখাত করে সেখানে তৃণমূল কংগ্রেসের সরকার গড়ার ডাক দিলেন দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আপনারা নিশ্চিত থাকুন, এক ছটাক জমি ভারতীয় জনতা পার্টি আর বিপ্লব দেবকে আমরা ছাড়বো না। ত্রিপুরা আগামী দিন দিল্লি পরিচালনা করবে, দিল্লি ত্রিপুরা পরিচালনা করবে না, আজকে কথা দিয়ে দিতেছে। শুধু তাই নয়, এদিন বিধানসভা ভোটের আগে তৃণমূলের মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে যোগ দেয়া মমতার প্রাক্তন বনমন্ত্রী রাজীব ব্যানার্জিও অভিষেকের হাত ধরে তৃণমূলে ফেরেন। এদিকে রাজীবের তৃণমূলে ফেরায় তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতৃত্ব। তো শুধু ট্রেলার আছে, এখনো মেন ফিল্ম বাকি আছে। অভিষেক আসছে আর বিপ্লব দেব কাঁপছে। আর যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পা রাখবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন আর ত্রিপুরার বিজেপি গমন। চলতি বছরেই ত্রিপুরায় পৌরসভা নির্বাচন, 2023 সালে রাজ্যটিতে রয়েছে বিধানসভা ভোটও এবং পরের বছর 2024 সালে সাধারণ নির্বাচন। এর আগে রাজনৈতিক ক্ষেত্র তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। নতমস্তকে আমরা সকলে প্রণাম। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। কাল থেকে শুরু স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান। ঢাকায় প্রস্তুত 8টি কেন্দ্র, প্রতিদিন দেয়া হবে 5000 ডোজ। অভিভাবকদের ভিড় না করার আহ্বান। এবং ইনজুরির কারণে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। খেলবেন না সুপার 12-এ বাংলাদেশের বাকি 2 ম্যাচ। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।